ইংলিশ নিয়ে আমাদের অনেকের মধ্যে কিন্তু এটা ভয় কাজ করে। কারণ সারা বছর যতটা ইম্পর্টেন্স দিয়ে আমরা গ্রুপীয় সাবজেক্টগুলো কনসিস্টেন্টলি পড়ি, ততটা ইম্পর্টেন্স দিয়ে কিন্তু আমরা ইংলিশ পড়ি না। অ্যান্ড দ্যাটস ওয়াই যখন আমরা এই লাস্ট মুহূর্তে ইংলিশ পড়তে যাই, তখন আমাদের মনে হয় আচ্ছা এতগুলো গ্রামার আমি কীভাবে মনে রাখবো, বা এতগুলো রিটেনের মধ্যে আমি কোনটা রেখে কোনটা করবো। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে লাস্ট মুহূর্তে পড়ে ইংলিশে 182 পেয়েছিলাম, এবং কোন ভুলগুলো অ্যাভয়েড করলে তোমরা এর চেয়ে বেশি পেতে পারো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট উপমা। আমার নাম হিয়া উপমা অ্যান্ড আমি 2025 সালে ঢাকা বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি অ্যান্ড আমার টোটাল প্রাপ্ত নাম্বার ছিল 1206। আমি ইংলিশ একদম পড়া শুরু করছিলাম এসএসসি পরীক্ষার 2 মাস আগে থেকে। মানে ক্লাস 9-এর দিকে গ্রামার আইটেমগুলো একটু প্র্যাকটিস করলেও, বা গ্রামার আইটেমগুলো একটু মানে যেগুলো একটু নতুন ছিল আমাদের জন্য, ওগুলো শিখে গিয়েছিলাম, বুঝে নিয়েছিলাম মিসের কাছে। বাট এরপর থেকে ক্লাস 9-এর পর আমি একদম ইংলিশ প্র্যাকটিস করা বন্ধ করে দিই, কারণ ইংলিশের প্রতি না একটা ফেক কনফিডেন্স কাজ করতো যে আচ্ছা আমি গ্রামার পারি অ্যান্ড রিটেনও আচ্ছা কোনোভাবে বানায় লিখে দেবো। কারণ ফার্স্ট পেপারে আমাদের যে স্যার ছিল স্কুলে, তো উনি না ইংলিশ ফার্স্ট পেপারের প্যারাগ্রাফ বা ডায়লগুলো অত ইম্পর্টেন্স দিয়ে পড়তো না, মানে একটু জাস্ট পৃষ্ঠাগুলো নাম্বার দিতে এরকম ছিল। তো আমি বেশি পৃষ্ঠা লিখতাম অ্যান্ড হাতের লেখা মোটামুটি সুন্দর ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, ওই জন্যে নাম্বার পেয়ে যেতাম। তখন একটা ফেক কনফিডেন্স কাজ করতো যে আচ্ছা আমি তো পারতেছি, তাহলে আর পড়বো কেন। অ্যান্ড এখনও আমার ইংলিশের প্রতি একটা ফেক কনফিডেন্স কাজ করে। আমি ইংলিশ খুবই কম পড়ি, যেমন বাংলা আইসিটি ইংলিশ এগুলো আমরা খুবই কমই পড়ি, গ্রুপের সাবজেক্টগুলোর প্রতি আমরা বেশি কিন্তু জোর দিই। সো ওই দিক দিয়ে আমি সারা বছর অনেক কম পড়ছিলাম, মানে পড়িই নেই একদম। বাট লাস্টের দিকে যে মনে হলো আচ্ছা না এখন একটু সিরিয়াসভাবে পড়তে হবে, কারণ দেখতেছিলাম মডেল মানে সবগুলো না, সব আইটেম একদম পারফেক্টলি হচ্ছে না, অনেক আইটেম ভুল যাচ্ছে। তো এইভাবে যদি ভুল যেতে থাকে তখন কিন্তু আমি বেশি নাম্বার এনশিওর করতে পারবো না এরকম। অ্যান্ড আমার টার্গেটই ছিল যে 182 প্লাস পাবো এরকম, বাট 182 পেয়েছি আলহামদুলিল্লাহ। এখান থেকে আমি লাস্ট মুহূর্তে শুধু হচ্ছে এসে 2 মাস আগে থেকে শুধু প্রতি সপ্তাহে হয়তো 11টা থেকে 10টা করে মর্নিং প্র্যাকটিস করতাম ওই গ্রামার আইটেমগুলো, ইংলিশ সেমগুলোর কথা বলতেছি। ইংলিশ ফার্স্ট হয়তো আমি প্র্যাকটিস করে নিই, শুধুমাত্র ম্যাচিং এবং রিঅ্যারেঞ্জ করতাম, আর হলো ইউনিটগুলোর এমসিগুলো করতাম, আর কোশ্চেন আমি গুছাই লিখতে পারতাম, তো ওই জন্য আমার প্যারা হতো না। সো গ্রামার আইটেম আমি প্রতি সপ্তাহে হলো 7-8টার মতো করতাম, একদিন প্রত্যেক দিন করে। অ্যান্ড সপ্তাহ শেষে বুধবারের দিকে আমার একটা স্যার আসতো, উনি হচ্ছে আমার এই পুরো সপ্তাহের যেগুলো মডেল করছিলাম ওগুলো সলভ করে দিয়ে চাইতো, অ্যান্ড আর কিছু যদি ওখানে অ্যাড করা লাগে তাহলে বলে দিই। তবে আমি লাস্ট মুহূর্তে হলে ইংলিশটা প্র্যাকটিস করেছিলাম। অ্যান্ড তোমরা যারা এখনও প্র্যাকটিস করো নাই, তোমাদের জন্য একটাই সাজেশন যে জাস্ট করতে থাকো। মডেল ফার্স্টের বোর্ড ধরো, চেষ্টা করবা 25 থেকে 15 পর্যন্ত বোর্ড একদম একদম সব করা, ঠিক আছে, ছোটো ছোটো করে ফেলার, বারবার করার, যাতে ওইখান থেকে যদি কোনো বোর্ড রিপিট হয় তা তুমি যাতে ভুল না করো। অ্যান্ড বোর্ড যদি তোমার শেষ হয়ে যায় তাহলে তুমি কাজ করো যে স্কুলগুলো শেষ করার ফেলার। সবগুলো স্কুল না, ধরো যেগুলো স্বনামধন্য স্কুল আছে, তারপর হচ্ছে সরকারি যেই স্কুলগুলো আছে, সরকারি জেলা স্কুল, বরিশাল জেলা স্কুল, এভাবে যেগুলো প্রত্যেকটা জেলায় সরকারি স্কুল থাকবে, ওই সরকারি স্কুলগুলো শেষ করার ট্রাই করো। এরপরও যদি তোমার টাইম থাকে তাহলে আবার রিভিশন দিও। এবং আমি ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার উভয়েরই রিটেনের জন্য একটা ফরম্যাট তৈরি মানে সাজাইছিলাম, যেভাবে লিখলে মানে স্যাররা অনেক সুন্দর নাম্বার দিয়ে দিত। ফরম্যাট আমি সাজানি, আমাকে মেজ দিয়েছিল ফরম্যাট, অ্যান্ড মানে ওভাবে লিখলে তুমি যদি গুছিয়ে নিতে পারো তাহলে কিন্তু তুমি একটা ভালো নাম্বার এনশিওর করতে পারবা। তো আমি যদি তোমাদের হাসতে আসি, তোমরা সামারি কীভাবে লিখবা, তোমাদের অনেকেরই সমস্যা থাকে যে আচ্ছা সামারি কীভাবে লিখবো বুঝতেছি না, এত বড় একটা প্যাসেজকে কীভাবে ছোটো করবো। তাহলে তোমাদের ক্ষেত্রে একটা সাজেশন যে তোমরা সিম্পল সেন্টেন্সে সামারি লেখার চেষ্টা করবা। সিম্পল সেন্টেন্স বলতে কি, ধরো একটা সামারিতে হয়তো অনেকগুলো লাইন আছে, তুমি 5 লাইনের মধ্যে তোমার সামারিটা শেষ করার চেষ্টা করবা। 5 লাইন বলতে আমি 5টা ফুল স্টপ প্রিং করতেছি। অ্যান্ড সামারিটা সিম্পল সেন্টেন্সে লিখবা। ধরো কমপ্লেক্স সেন্টেন্স বা আমরা যদি কম্পাউন্ড সেন্টেন্সগুলো ইউজ করি তাহলে কিন্তু সেন্টেন্সগুলো কনজাকশন মানে অ্যাড করতে করতে অনেক বড় হয়ে যায়। বাট সিম্পল সেন্টেন্সে আমরা ফাইনাইট ভার্বগুলোকে নন ফাইনাইট করি বাই বা পাসে পার্টিসিপল দ্বারা। তো আমরা যদি ওভাবে সিম্পল সেন্টেন্স করি তাহলে কিন্তু অনেক বড় একটা ইনফরমেশনকে আমরা ছোটো করে আনতে পারবো, অ্যান্ড ওভাবে আমাদের একটা লাইনের মধ্যেই অনেক মানে কম লাইনের মধ্যে কিন্তু আমরা অনেক বেশি ইনফরমেশন অ্যাড করতে পারবো। তোমরা সিম্পল সেন্টেন্স কীভাবে করবা, সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ, কারণ আমি সবাই রেকর্ড করতেছি। তোমরা সিম্পল সেন্টেন্সে কীভাবে আনবা, তোমরা তো কমপ্লিটিং সেন্টেন্স করছো, ওখানে সিম্পল দেন কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সে চেঞ্জ করাও শিখছো, তো ওইখান থেকে তোমরা সিম্পল সেন্টেন্সে আনতে পারবা সামারটাকে। অ্যান্ড এইভাবে তুমি যদি লিখো তাহলে তুমি একটা ভালো নাম্বার এনশিওর করতে পারবে। অ্যান্ড চেষ্টা করবা যে হাফ পেজের আগে কিন্তু সামারটা শেষ করে ফেলার চেষ্টা করবা, যে ছোটো ছোটো করে একটু লেখার কাটাকাটি না করার, যাতে তোমার জায়গা বেশি না লাগে অ্যান্ড 5টা ফুল স্টপের মধ্যে শেষ হয়ে যায়। এরপর যদি আসি স্টোরি নিয়ে, যে স্টোরিতে কী করবো,
বা স্টোরি কমন না পড়লে কী করবো, হ্যাঁ স্টোরি কমন অনেক সময় পড়ে না, যেমন ঢাকা বোর্ড 23 সালে হলো স্টোরি কমন পড়ে নাই, 23 সাল বা 24 সাল, কিন্তু আমাদের টাইমে আবার ঢাকা বোর্ডে অনেক মানে ইজি একটা স্টোরি পড়ছিল, কমন একটা স্টোরি পড়ছিল মনে হয়, আমার খেয়াল নেই কী পড়ছিল, বাট হ্যাঁ ইজি ছিল। সো ওখান থেকে স্টোরির ক্ষেত্রে যদি ধরো আনকমন আসে তাহলে বানান লিখবা। বানান লিখবা বলতে একটা মিনিংফুল অ্যান্ড দেখবা যে বোরিং যাতে না হয় স্টোরিটা, যাতে একটু ক্যাচি হয়, একটু ইন্টারেস্টিং হয়। এখন আবার রূপকথার গল্প নিয়ে এসো না, রূপকথার গল্প দিবা না, তোমাদেরকে তো হচ্ছে ফার্স্ট 1 থেকে 2 লাইন দিয়ে দিবে স্টোরিতে। তো ওইখান থেকে তুমি স্টোরিটা কন্টিনিউ করবা অ্যান্ড চেষ্টা করবা যাতে একটা রিয়েল লাইফ স্টোরি আর একটা মিনিংফুল স্টোরি হয়, মানে এই স্টোরিটা থেকে যেন সবাই একটা লেসন পায়। তা আমি কীভাবে স্টোরি লিখতাম, ফার্স্টে তোমরা একটা ক্যাচি টাইটেল দেওয়ার চেষ্টা করবা, মানে টাইটেলটা মাস্ট রাখবা, যেমন আমরা সবগুলোর ক্ষেত্রে কেন টাইটেল ইউজ করি, এ থার্স্টিকো, হু উইল বেল দ্য ক্যাট, তারপরে ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ, এভাবে কিন্তু আমরা সবগুলোর ক্ষেত্রে একটা টাইটেল দেওয়ার চেষ্টা করি। তো এভাবে তোমরা আনকমন পড়ুক বা কমন পড়ুক সব কিছুর ক্ষেত্রে একটা টাইটেল দিই। সেকেন্ডলি ধরো তোমরা স্টোরিটা লেখা শুরু করলা, 2 থেকে 3 পেজ বা 2.5 থেকে 3 পেজ লেখার চেষ্টা করবা। শুধুমাত্র যদি তোমাদের ওয়ার্ড লিমিট থাকে তখন ওই ওয়ার্ডের মধ্যে লেখার চেষ্টা করবা। এখন ধরো 250 ওয়ার্ড থাকলে তুমি 240 থেকে 260-এর মধ্যে লেখার চেষ্টা করবা। এখন একদম কম লিখো না, আবার বেশি চালাকি করে বেশিও লিখো না, কারণ টিচার বুঝবেন তুমি ওখানে কত ওয়ার্ড লিখছো, কারণ উনি তোমার চেয়ে অনেক বেশি এক্সপিরিয়েন্সড। সো ওখান থেকে যদি তোমাদের নর্মালি ওয়ার্ড লিমিট আমার টাইমে আসে নাই, বাট যদি আসে তাহলে যেই ওয়ার্ড লিমিটে আসুক ওটার আশেপাশে থাকার চেষ্টা করবা। এখন কথা হইলো তোমাদের অনেকের কোশ্চেন যে আচ্ছা আমি কীভাবে বুঝবো যে এক পৃষ্ঠায় কতগুলো ওয়ার্ড হবে। সো এটার জন্য এই ভিডিওটা শেষ হওয়ার পরেই কাজ করবা যে তুমি তোমার ইংলিশ খাতায় বা মানে যে কোনো খাতায়, ধরো একদম বড় না, নর্মালি যে A4 পেজের খাতাগুলো হয় ওগুলো খাতায় একটা স্টোরি লিখলা বা একটা প্যারাগ্রাফ লিখলা, কিছু একটা লিখলা। লেখার পরে তুমি কিন্তু বুঝতে পারবা তোমার এক পেজে কতগুলো ওয়ার্ড হয়। ওখান থেকে তুমি একটা আইডিয়া রাখবা যে আচ্ছা আমি যদি এক পেজ লিখি তাহলে আমার এতগুলো ওয়ার্ড আসে, কারণ পরীক্ষার হলে যায় তোমার লেখা তো আর বড় বড় হয়ে যাবে না বা একদম ছোটো হয়ে যাবে না, সেমই তো থাকবে, কাছাকাছি তো থাকবে। তো ওই কাছাকাছি থাকলেই হবে। তো স্টোরি ক্ষেত্রে চেষ্টা করবা লাস্টে একটা মোরাল অফ দ্য স্টোরি দেওয়ার। মোরাল অফ দ্য স্টোরি বলতে কি, তুমি এই স্টোরি থেকে কী শিখতে পারতেছো। যেমন ধরো হু উইল বেল দ্য ক্যাট থেকে আমরা শিখতে পারি যে অনেকে অ্যাডভাইস দেয়, কিন্তু এই অ্যাডভাইসটা তাদের লাইফে ইমপ্লিমেন্ট করার মতো ক্ষমতা কিন্তু তার থাকে না, শুধু মানুষ অ্যাডভাইস দিয়ে দিতে পারে। তো এভাবে যেই স্টোরি তুমি লিখবা ওই স্টোরি থেকে তুমি কী শিখতে পারলা ওটা তুমি তোমার স্টোরি লেখার শেষে আলাদা একটা প্যারা লেখার ট্রাই করবা। এখন যদি আসি ইংলিশ সেকেন্ড পেপারে তুমি রিটেন আইটেমগুলো কীভাবে লিখবা, তাহলে তোমাদের 3টা আছে, যে প্যারাগ্রাফ, ইমেল, লেটার, অ্যাপ্লিকেশন আর হইলো কম্পোজিশন। সো এর মধ্যে প্যারাগ্রাফ তো নর্মালি যেভাবে লেখো ওভাবে লিখবা। আমার টাইমে আমি 10 পেজের, আমার 10 নম্বর ছিল, অ্যান্ড 10 নম্বরের জন্য আমি লিখছিলাম 3.5 পেজ। তো তোমাদের লেখাটা একটু বাড়াতে হবে, 4, 4.5 এভাবে লেখো। বাট যদি ওয়ার্ড লিমিট থাকে তাহলে ওই ওয়ার্ড লিমিটের মধ্যে শেষ করা ট্রাই করো। আর যদি আসি ইমেইল, লেটার বা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে রিটেন ফর্মেটটা একটু ম্যাটার করে। ইমেলের ক্ষেত্রে তোমরা কাজ করতে পারো, আমরা তো ফার্স্টে ফর্ম তারপর ট্রু লিখি না, তারপর তো ডিয়ার দিয়ে লেখা শুরু করি। তো ওই ফর্ম আর ট্রুটা তোমরা একটা বক্সের মধ্যে ঢোকাতে পারো, অ্যান্ড তারপরে যে বডিটা থাকবে, যেমন মানে ডিয়ার থেকে ইয়ার্স এভার পর্যন্ত, ওইটুক তোমরা একটা বক্সের মধ্যে লেখা চেষ্টা করলাম, অ্যান্ড লাস্টে তো হচ্ছে ফিনিশিং দিয়ে দিলে ইউজ পেপার দিয়ে। তো এইভাবে তোমরা ইমেলটা লেখার চেষ্টা করতে পারো। অ্যান্ড লেটারের ক্ষেত্রে আমি যেভাবে লিখতাম সেটা হলো ফার্স্টে ডেট এবং অ্যাড্রেস দিলাম, যে হচ্ছে অমুক ডেট আর ঢাকা। তারপরে ডিয়ার লিখে ডিয়ারের যে বইটা থাকবে ওই বইটাকে আমি 2টা পার্টে ভাগ করতাম। একটা ফার্স্ট পার্ট হলো ইন্ট্রোডাকশনটা, যে হোপ ইউর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আমি তোমার চিঠি কালকে পাইছি, পাওয়ার পর আমি বিজি ছিলাম, লিখতে পারিনি। তো এরকম যে লেখাগুলো আমরা লিখি ওটা হচ্ছে আমরা ফার্স্ট প্যারাতে লিখবো। সেকেন্ড প্যারাতে গিয়ে চেষ্টা করবা যে মেইন কথাগুলো লেখার, যেটা সম্পর্কে বলবো ওটা সম্পর্কে মেইন কথাগুলো লিখে ফেলবা। তাহলে বডিতে আমরা 2টা পার্ট বা সেগমেন্টে ভাগ করলাম। ফার্স্ট সেগমেন্টে আমরা ইন্ট্রোডাকশন যেই টাইপগুলো কথা হয় ওই টাইপগুলো লিখলাম, আর তারপরে হলো আমরা মেইন কথাটা লিখে শেষ করে দিলাম। অ্যাপ্লিকেশন চেষ্টা করবা এই পেজটায় লেখার, মানে হচ্ছে যেটা কোনো পরের পৃষ্ঠা, এই পৃষ্ঠা অ্যাপ্লিকেশনে লেখার চেষ্টা করবা। এরপর যদি কম্পোজিশনে আসছি, যে কম্পোজিশন কীভাবে লিখবা, প্যারাগ্রাফে একটা কথা বলতে ভুলে গেছি, যে প্যারাগ্রাফে কখনো করবা না, প্যারাগ্রাফ একটা প্যারাতে লিখে ফেলবা, কারণ প্যারাগ্রাফে তুমি যদি প্যারা করো তাহলে ওটা কিন্তু কম্পোজিশনের মতো হয়ে যায়। সো ওই ভুলটা করবা না। আর কম্পোজিশনের ক্ষেত্রে আমার টাইমে মোটামুটি আমি 4.5 বা 5 পেজ লিখছিলাম 12 নম্বরের জন্য, অ্যান্ড তোমাদের 20 নম্বর মানে 8 নম্বর বাড়ে গেছে। তো ওইখান থেকে তোমরা আরও একটু বেশি পেজ লেখা ট্রাই করো। আর কম্পোজিশনের ক্ষেত্রে
ফার্স্টে তো হচ্ছে টাইটেল দিলা যে তুমি কী নিয়ে কম্পোজিশন লিখতেছো, অ্যান্ড দেন হচ্ছে কয়েকটা পার্টে ভাগ করা ট্রাই করবা। যেমন রচনার ক্ষেত্রে আমরা যেমন বিভিন্ন পয়েন্ট রাখি, কম্পোজিশনের ক্ষেত্রে তুমি পয়েন্ট লিখতেও পারো, নাও লিখতে পারো। যদি নাও লিখো তারপরও বিভিন্ন পার্টে ভাগ করা ট্রাই করবা। যেমন ফার্স্ট পার্টে একটা নিয়ে কথা বললা, সেকেন্ড পার্টে ওটা আলাদা বিষয় নিয়ে কথা বললা। যেমন ধরো ডিউটিস অফ স্টুডেন্টে ফার্স্ট পার্টে তুমি কথা বললা যে কেন স্টুডেন্টদের জন্য এই কর্তব্যগুলো ইম্পর্টেন্ট। সেকেন্ড পার্ট মানে আরেকটা প্যারাতে যাই ডিসক্রাইব করলা যে আচ্ছা এডুকেশন সেক্টরে স্টুডেন্টরা কী কী করতে পারে। তারপর থার্ড পার্টে যে বললা যে অ্যাগ্রিকালচার বা হিউম্যান হেলথের স্টুডেন্টরা কী কী কাজ করতে পারে। তো এইভাবে তোমরা হলো কম্পোজিশনগুলো সাজায় লিখবা অ্যান্ড লাস্টে ফিনিশিং দিয়ে দিবা। এগেইন তোমার কাছে কিন্তু এখন অনেক রিসোর্সেস অ্যাভেলেবেল। আর আমার সাজেশন বলো বা যেই সাজেশনে বলো, তোমার কাছে কিন্তু সব কিছুই আছে। তোমাদের আগের ব্যাচের কাছেও কিন্তু এগুলো সবই অ্যাভেলেবেল ছিল, অ্যান্ড তারপরেও কিন্তু সবাই ভালো কিছু করতে পারেনি। এমনও হয় যে আচ্ছা আমি সবই পারি কিন্তু আমি পরীক্ষার হলে যাই কিছুই লিখে দিয়ে আসতে পারিনি, এরকমও হয়। সো আমি আমার টাইমে এসএসসি মেন্টরশিপ সায়েন্স বেকারি এসএসসি মেন্টরশিপ 25 ব্যাচে এনরোল করেছিলাম, অ্যান্ড যেটা আমাকে অনেক কনফিডেন্ট বানিয়ে দিয়েছিল। অ্যান্ড আমার ক্ল্যারিটি ছিল যে আচ্ছা আমি কোনটা কতটুকু পড়বো, কীভাবে পড়বো। তো পরীক্ষার আগে এখন কোনোটাতে বন্ধ থাকুক বা না থাকুক, আমার তো কখনো সমস্যা হয়নি, কারণ আমার কাছে আমার রোড ম্যাপটা যেটা পার্সোনালাইজড ছিল, মানে শুধুমাত্র আমার জন্য এটা অ্যাপ্লিকেবল। সো ওরা একদম সুন্দরভাবে বানিয়ে দিয়েছিল। তো এই লাস্ট মুহূর্তে এসে তুমি যদি এমন কোনো একটা রাইট ডিসিশন নাও যেটা তোমার এইচএসসি রেজাল্টটাকে পাল্টাই দেবে, তাতে ক্ষতি কী? সো আমার সবার জন্য আমার সাজেশন থাকবে যে তোমরা 3 তাণ্ডবে এনরোল করতে পারো, যেটার সম্পর্কে বিস্তারিত জানতে তোমরা আমার ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট চেক করতে পারো। আই হোপ তোমরা বুঝতে পারছো যে এই লাস্ট মুহূর্তে তোমরা কীভাবে ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপার পড়বা। ভিডিওটা অনেক তাড়াতাড়ি বানানো হয়েছে, আমি অনেক প্যারার মধ্যে আসছি, তারপরেও বানাইলাম। সো এই জন্য যদি কোনো ভুল হয়ে থাকে আই এম সরি। অ্যান্ড এরকম আরও ভিডিও পাওয়ার জন্য এবং পরীক্ষার আগের টাইমে 1-2 দিন গ্যাপে এত কিছু তোমরা কীভাবে কমপ্লিট হয়েছে গুছিয়ে রিভিশন দিবা, ওগুলো নিয়েও তোমাদের জন্য ভিডিও আসবে। সো সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।